আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সারা ভারতবর্ষ জুড়েই বিজেপির প্রায় সমস্ত নেতাকর্মী দুটি কথাকে কার্যত আপ্তবাক্য ধরে নিয়েছেন। মূল মন্ত্র ভেবে নিয়ে একদম জপ করতে শুরু করে দিয়েছেন। একটা তাদের অতি প্রিয় নেতা যোগী আদিত্যনাথজি বলেছেন, সেটা হচ্ছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর সেটারই এক্সটেনশন ভার্সন বলেছেন তাদের আরো প্রিয় নেতা নরেন্দ্র মোদী, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে। এবং সত্যি যদি বিজেপির দিকে তাকানো যায়, এই অপ্তবাক্য দুটো 2024-এর লোকসভা নির্বাচনের সামনে না আসার ফলে কোথাও গিয়ে একটা যেন দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, এবং যেটার ফল দেখা গিয়েছিল হাতে নাতে। 400 নারা লাগিয়ে 240-এ থেমে যেতে হয়েছিল, এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য সেখানে কার্যত ধরাশায়ী হতে হয়েছিল। কিন্তু তারপরই এই দুই শব্দের, এই দুই বাক্যের যেন আবির্ভাব হয়, এবং তারপর শুধু আবির্ভাব হওয়া নয়, এটাকে বিজেপি কর্মী সমর্থকরা একদম মন প্রাণ থেকে বিশ্বাস করতে শুরু করে, এবং তার ফলও মেলে হাতে নাতে। হরিয়ানা বা মহারাষ্ট্রের মতো কঠিন নির্বাচন সেটাও কিন্তু তারা অক্লেশে জেতে। এমনকি উত্তরপ্রদেশের উপনির্বাচন, যেখানে বেশিরভাগ সিটই ছিল সমাজবাদী পার্টির একদম গড় হিসেবে প্রতিষ্ঠিত জায়গাগুলোতে, সেখান থেকেও কিন্তু বহু আসন ছিনিয়ে নেওয়া গেছে। তাই সারা ভারতবর্ষ জুড়েই এটাই যে আগামী দিনে বিজেপির চলার পথ হবে, গেরুয়া সমর্থকদের মূল মন্ত্র হবে, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সারা ভারতবর্ষের বিজেপি যখন এক ভাবছে, তখন সেই পথে কি এই বাংলার বিজেপি ভাবতে পারছে? এই বাংলায় কি এক হ্যায় তো সেফ হ্যায়, এটা সব নেতা কর্মীরা মনে প্রাণে বিশ্বাস করতে পারছেন? কেননা গেরুয়া শিবিরের অভ্যন্তরে কান পাতলেই শোনা যায় সেখানে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে নাকি গোষ্ঠীর লড়াই চলছে। কেউ শুভেন্দু গোষ্ঠী, কেউ সুকান্ত গোষ্ঠী, কেউ দিলীপ গোষ্ঠী, কেউ সংঘ ঘনিষ্ঠ গোষ্ঠী, কেউ আদি গোষ্ঠী, কেউ নব্য গোষ্ঠী। গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠী। এবং সেইটার ফলেই বাংলায়ও যে 2024-এ অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেটার জলাঞ্জলি ঘটেছে। এমনকি তারপরে হয়ে যাওয়া যে উপনির্বাচনগুলো রয়েছে, সেই উপনির্বাচনগুলোতে যদিও শাসক জিতবে উপনির্বাচনে, এটাই স্বাভাবিক, কিন্তু তা বলে শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না। বিজেপি ন্যূনতম ফাইটটাও যে দিতে পারেনি, তার পিছনে এই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এমনকি শাসক দল লোপ্পা ফুলটসের মতো একের পর এক ইস্যু তাদের হাতে তুলে দিচ্ছে, কিন্তু সেইটা নিয়ে মাঠে ময়দানে নেমে জমিয়ে যে রাজনীতি করা, শাসককে চেপে ধরা, সেটাও দেখা যাচ্ছে না। তার পিছনেও অনেকে আঙুল তুলছেন এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, এবং অনেকেই এক্সপেক্ট করছেন যে এটা আরো চরমে উঠবে এই জানুয়ারি মাসে এলে। তার কারণ বিজেপির রাজ্য সভাপতি পদে বদল আসতে চলেছে। আর সেখানে কে আসবেন? যে আসবেন, অন্য গোষ্ঠীর লোকেরা কি সেখানে সেই একসঙ্গে লড়বেন? এক হ্যায় তো সেফ হ্যায় ফর্মুলাটা তারা মানবেন? এই বিশ্বাসটা কিন্তু এখনো বঙ্গ বিজেপি তৈরি করতে পারেনি। আর এই অবস্থাতেই এই সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন বিজেপির এই রাজ্যের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা দিলীপ ঘোষ, যিনি রাজ্য সভাপতি ছিলেন, এবং তার রাজ্য সভাপতিত্বেই যদি সংখ্যার দিক থেকে দেখা যায়, বিজেপি সব থেকে বেশি সফল হয়েছিল। এবং এই দিলীপ বাবু মুখ খোলা মানেই আপনারা জানেন বিতর্ক হয়, মিডিয়ায় হেডলাইন হয়। কেননা তিনি একের পর এক বিস্ফোরক কথা বলেন, এবং এমন জায়গা থেকেই তিনি বলেন, সেটা নিয়ে রীতিমতো টানটান উত্তেজনা শুরু হয়ে যায়। এবারে প্রথমেই তাকে বাগে পেয়ে মিডিয়া যে প্রশ্নটা করেছিল, যেটা খোঁচালে সব থেকে বেশি টিআরপি আসবে, ঠিক সেই প্রশ্নটাই এসেছিল। সেটা হচ্ছে, এই যে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই শুভেন্দু অধিকারীকে কি রাজ্য সভাপতি করা হবে? আর যদি বা রাজ্য সভাপতি করা হয়, তাহলে দিলীপ ঘোষ কি মেনে নেবেন? দেখুন, দিলীপ বাবুর একটা রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে। তাকে যে বিজেপির এক বড় অংশের মানুষ ভালোবাসেন, সেটা এমনি এমনি নয়, এবং সেটা তার নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে, এবং সেই উত্তরটাই কিন্তু ফুটে উঠেছে তার কথাতে। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ফল দিতে পারবে তার হাতে দলের দায়িত্ব দেওয়া উচিত। অর্থাৎ এই সভাপতি করার ব্যাপারটা তো তার হাতে নেই, এটা করবে কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির যে স্ট্রাকচার হয়েছে সেই অনুযায়ী হবে। সেখানে তাদের যদি মনে হয় শুভেন্দু অধিকারী সেখানে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন, অবশ্যই দেওয়া উচিত। পজিটিভ জায়গা থেকে কিন্তু তিনি থিঙ্কিংটা করেছেন, এবং তার সঙ্গে তিনি যেটা জুড়ে দিয়েছেন, শুধু বললে হয় না, বললে করেও দেখাতে হয়। ফাঁকা আওয়াজ দিয়ে লাভ হয় না। পার্টিকে ভাবতে হবে, আমরা লোকজন নিচ্ছি কি জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে। কিন্তু পার্টি কি শুধুই নেতা নিচ্ছে, তাদের সঙ্গে ভোটার আসছে তো? এই জায়গাটা তিনি কথা বলেছেন, একদম সত্যি কথাই বলেছেন, যে বিভিন্ন দল থেকে বিজেপিতে আসার হিড়িক আমরা 2024-এর আগে দেখেছি, 2021-এর আগে দেখেছি, কিন্তু সেই অনুযায়ী কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। সুতরাং যাদের নেওয়া হচ্ছে, তাদের সেই জায়গাটা তো দেখতে হবে। একমাত্র ব্যতিক্রম শুভেন্দু অধিকারী। তিনি এসেছেন, তার জেলা থেকে বহু
অন্যান্য নেতারা এসেছেন, এবং সব থেকে বড় কথা তিনি ভোট ব্যাংকে আনতে পেরেছেন এবং ভোট ব্যাংকে বিজেপির জন্য তৈরি করতে পেরেছেন। যে মেদিনীপুরে 2019-এ বিজেপি এত ভালো ফল করার পরও কার্যত দাঁত ফোটাতে পারেনি, সেই মেদিনীপুরের দুটো লোকসভা আসনই তিনি জিতিয়েছেন। 16টার মধ্যে 15টা আসন তিনি লিড করিয়ে রেখেছেন বিধানসভাতে। ফলে তিনি যে কাজের কাজটা করতে পারেন এটা প্রমাণিত। এবং শুধুমাত্র তাই নয়, এই শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য বিজেপি, এই তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তারপরে কিন্তু জব্দ করতে পারেনি। খোদ মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এমনকি শুভেন্দু অধিকারীকে জব্দ করার জন্য ছোট ছোট যে সমবায় নির্বাচন হয় সেখানে একদম তৃণমূলের শীর্ষ নেতাদের ময়দানে নামাতে হচ্ছে। কতখানি ইম্পর্টেন্স রয়েছে। ফলে তার নাম সভাপতি নিয়ে চর্চায় আসবে, এর মধ্যে অবাক হওয়ার কি আছে? হবেন হবেন না সেটা পরের কথা। এবং সেটা হলে যে দিলীপ বাবুর কোনো রকম কোনো অসুবিধা নেই, সেই জায়গাটাও কিন্তু তিনি স্পষ্ট করে দিচ্ছেন। এবং তিনি শেষে যে এই প্রসঙ্গে কথাটা বলেছেন সেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে। বলেছেন, আমাদের পার্টিতে যে কেউ সভাপতি, বিধায়ক, সাংসদ হতে পারেন, সেসব দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হয় যে এ জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে ফল দিতে পারবে তাকে নেতা করা উচিত। এবার এই প্রসঙ্গ শুনলে তাহলে মনে হতে পারে, তাহলে কি কোথাও থেকে তিনি নির্দেশ পেয়েছেন যে তিনি আর সভাপতি হচ্ছেন না, এবং সেই জন্যই কার্যত হাল ছাড়ার মতো জায়গা রয়েছে? একদমই নয়। এখানে তাকে যদি সভাপতি দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হবে, বা তিনি সভাপতিত্ব নিয়ে আগ্রহী কিনা কি হবে, এই নিয়েও প্রশ্ন এসেছিল। এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ওই বাপি বাড়িজা স্টাইলে বল কিন্তু বাউন্ডারির বাইরেই পাঠিয়েছেন দিলীপ ঘোষ। কি বলছেন? বলছেন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে, 41% ভোট পেয়েছি। কেউ গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলেনি, আমি মনে করিনি কোনো গোষ্ঠী রয়েছে দলের। আমি গোষ্ঠীর নেতা ছিলাম না, দলের নেতা ছিলাম। এবার দেখুন, এই জায়গাটাই দিলীপবাবু যে কথাটা বলেছেন একদম খাঁটি কথা, যে তার আমলে যদি সংখ্যা তত্ত্বের দিকে দেখা হয় সত্যিই বিজেপি সব থেকে ভালো ফল করেছে। 18টা সাংসদ পেয়েছে, 77টা এমএলএ পেয়েছে, প্রধান বিরোধী দলের জায়গায় এসেছে। এমনকি তিনি নিজে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, জিতেছেন, লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, জিতেছেন। সুতরাং সভাপতি হিসেবে সেই জায়গাটা তো অবশ্যই করে বলার মতো জায়গা রয়েছে। কিন্তু তার যারা বিরোধী রয়েছেন তারা আবার অন্য কথাও বলেন, যে এই দিলীপবাবু যে সাফল্য পেয়েছেন, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে সিরিয়াসলি নেয়নি, যে তারা এই জায়গায় অ্যাচিভ করতে পারে, এটা তারা ভাবেনি। যেদিনকে তারা নিয়েছিল 2021-এর নির্বাচনে, সেই দিন কিন্তু দিলীপ ঘোষের হাতেই ব্যাটন ছিল, কিন্তু তিনি সাকসেসটা আনতে পারেননি। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কথা, তার যে এখনো বিজেপিতে অবদান রয়েছে। এবং এই বাংলায় জিততে গেলে কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে সুকান্ত মজুমদার, কে সংঘঘনিষ্ঠ, এইটা ভাবলে হবে না। সবাইকে এক হয়ে লড়তে হবে। ও ক্ষমতায় আছে, ও জিতলে ও মুখ্যমন্ত্রী হয়ে যাবে, আমি আর কি পাবো, এই ভাবনা যদি থাকে, যে ভাবনাটাই কিন্তু বিজেপিকে পিছিয়ে দিচ্ছে। এবং সেই জায়গাটাকেই কাজে লাগিয়ে শাসক দল তাদের বিরুদ্ধে এত অভাব অভিযোগ থাকার পরও কিন্তু বাজিমাত করে যাচ্ছে। সেই জায়গাটা এক জায়গায় আসতে হবে। এবং এখনো অবধি তিনি সভাপতি হচ্ছেন, কনফার্ম 100%, এরকম কিন্তু কোথাও কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, তার নামও দৌড়ে আছে। কিন্তু এই অবস্থাতেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সদস্য সংগ্রহ অভিযানে আপনি ময়দানে নামুন, কেননা বিজেপির সদস্য সংগ্রহ অভিযান যেটা হচ্ছে সেটা কার্যত হাস্যকর পর্যায়ে চলে গেছে। হাসাহাসি চলছে বাংলায় সেটা নিয়ে। এইভাবে রাজনীতি হয় না, বহু মানুষ প্রশ্ন তুলছেন, আমিও প্রশ্ন তুলেছি। কিন্তু দিলীপবাবু ময়দানে নেমেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন, এবং সেখানে গিয়ে তার যে পুরনো ক্যারিশমা আছে সেটাকে কাজে লাগিয়ে বিজেপি সদস্য সংগ্রহ করছেন। অর্থাৎ দিলীপ ম্যাজিক যে এখনো অব্যাহত রয়েছে, সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ তিনি করার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে তিনি গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের সমর্থনও পাচ্ছেন। আর এই জায়গাটাকেই কাছে লাগাতে হবে। ওই বললাম, শুভেন্দু, দিলীপ, সুকান্ত আলাদা আলাদা কেউ নয়, সকলেই বিজেপি। এই ভাবনাটা নেতাদেরকে দেখাতে হবে, এবং এটা দ্রুত কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। তবেই কিন্তু একটা একটা জায়গায় থেকে লড়াইটা সম্ভব। একে বাদ দিয়ে জিতবো, ওকে বাদ দিয়ে জিতবো না, বিজেপি এখনো বাংলায় সেই পজিশনে আসেনি। এবং সব থেকে বড় কথা, যেটা দিলীপ ঘোষ সভাপতি থেকে সরে যাওয়ার পর দেখা গিয়েছিল, তার ঘনিষ্ঠ যারা, তার অনুগত যারা পরিচিত ছিলেন, তারা সকলেই প্রায় ঘরে বসে গেছেন। শোনা যাচ্ছে তাদেরও ধীরে ধীরে অ্যাক্টিভ করা হচ্ছে। অর্থাৎ সারা ভারতবর্ষে যে মন্ত্রটা নিয়ে বিজেপি চলছে, এক হ্যায় তো সেফ হ্যায়, এটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। এমনকি আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, তিনি বিধানসভায় যখন দিলীপ ঘোষ গিয়েছিলেন, শোনা যায় তো দুই নেতার মধ্যে নাকি এত দ্বন্দ্ব রয়েছে, এত গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। সেদিনকে নাকি দিলীপবাবুর জন্মদিন ছিল, সমস্ত পরিষদীয় দলকে নিয়ে দিলীপবাবুকে মিষ্টিমুখ করান শুভেন্দু অধিকারী। ওই সেখানে থেকে তো একবার মনে হয়নি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এই ভাবনাটাই কিন্তু দ্রুত
দলের একদম উপরতলা থেকে নিচু তলা অব্দি ছড়িয়ে পড়তে হবে, একভাবে লড়াইটা করতে হবে, তবেই কিন্তু বিজেপি পারবে। আর এসবের মাঝখানে দিলীপবাবুকে আর একটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন করা হয়, সেটা হচ্ছে অধীর চৌধুরী নিয়ে। দীর্ঘদিন ধরেই জল্পনা আছে অধীর চৌধুরী নাকি বিজেপিতে আসছেন, তাই শোনা যায় এই কথাটা। এবং রিসেন্টলি বহরমপুরে তিনি হেরে যাওয়ার পর বেশ কিছু কথাবার্তা বলেছেন, যেটা ঠিক অধীর সুলভ নয়, সেটা ঠিক কংগ্রেস সুলভ নয়। এবং সেখান থেকেই জল্পনাটা আরো বেড়েছে যে অধীর চৌধুরী কি শেষ পর্যন্ত তাহলে বিজেপিতে আসছেন। সেখানেও কিন্তু একদম হাঁকিয়ে শিক্ষার দিলীপ ঘোষের বলছেন, আজকাল অধীর চৌধুরী দেখবেন আমার মতো করে কথা বলছেন, কারণ উনি জানেন যে হেরে গিয়েছেন, আর হারাবার কিছু নেই। তবে তার সঙ্গে তিনি যেটা জুড়ে দিয়েছেন, এবং আমার মনে হয় এটা খুব ম্যাচিওর্ড হয়েতে তিনি বলেছেন, অধীর কোথায় যাবে এবং পার্টি নেবে কিনা আমার জানা নেই, পরাজিত হলে আমাদের দলে আসতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। একদম সঠিক বিশ্লেষণ করেছেন দিলীপ ঘোষ এই জায়গাতে। তবে যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন লোকসভা ভোট চলছে তখন খার্গেজি যেভাবে অধীর চৌধুরীকে কথা বলেছিলেন, সেটা অপমান হিসেবে দেখেছিলেন অনেকে। এমনকি তার প্রচারে গান্ধী পরিবারের কেউ আসেননি। সব থেকে বড় কথা, তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এমন একজনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে নিয়ে গুঞ্জন যে তিনি মমতা অনুগত, এবং এই রাজ্যে কংগ্রেসটা করতে গেলে ওই তৃণমূল কংগ্রেসের বি টিম হয়েই করতে হবে, আলাদা এক্সিস্টেন্স নিয়ে করা যাবে না। আর এই জায়গাতে অধীর চৌধুরী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। যোগী আদিত্যনাথের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গেও ভালো সম্পর্ক শোনা যায়। আর ইদানিং যে কথাগুলো বলছেন, আবারও বলছি, সেটা মোটেই কংগ্রেস সুলভ নয়, অধীর চৌধুরী সুলভ নয়। ফলে তাকে নিয়ে জল্পনা আছে। এলে শেষ পর্যন্ত লাভবান হবে হবে না পরের কথা, আসবেন কি আসবেন না সেটাও পরের কথা। কিন্তু এই প্রসঙ্গটা যে উঠছে এবং সেটাকে যে ম্যাচিওর হতে হ্যান্ডেল করছে, এবং সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারী সভাপতি হওয়া, নিজের সভাপতির দায়িত্ব পাওয়া, সব বিষয় নিয়ে যে উত্তরগুলো দিলীপ ঘোষ দিচ্ছেন, সেটাই কিন্তু বিজেপির সার্বিক রিংটোন হওয়া উচিত এই বাংলায়। লক্ষ্য একটাই, দাবি এক, দফা এক, এই রাজ্যটাকে পরিবর্তন করতে হবে। এই রাজ্যে যে জিনিস চলছে সেটাকে স্টপ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না বিজেপি কনস্ট্রাকটিভলি একদম শীর্ষতলা থেকে নিচুতলা অবধি এই বার্তাটা দিতে পারছে, সবাই মিলে একসঙ্গে কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারছে, প্রতিটা ইস্যুতে রাজ্য সরকারকে চেপে ধরতে পারছে, তখন কিন্তু এই রাজ্যে কাঙ্ক্ষিত ফলাফল হবে না। এবং আবারও বলছি, এই বাংলার মানুষ 2026 এই বিজেপিকে শেষ সুযোগ দেবে। যদি তারা নিজেদের মধ্যে ওই দ্বন্দ্ব কন্টিনিউ থাকে এবং আলটিমেটলি কিছু করতে না পারে, বাংলার মানুষ কিন্তু রাজনৈতিক অল্টারনেটিভ অন্য কিছু ভাবতে শুরু করে দেবে। যেরকম 2016-র পর সিপিএম কংগ্রেস মুছে গেছে, বিজেপিকে বাংলার মানুষ সুযোগ দিয়েছে। 2026-এ গিয়ে যদি বিজেপি ওই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব কন্টিনিউ করে আর কাঙ্ক্ষিত ফলাফলটা না দিতে পারে, সেই একই জিনিস এই বাংলার মানুষ বিজেপির সঙ্গেও করবে। আর সেটা দ্রুত, অতি দ্রুত বুঝতে শুরু করেছেন রাজ্য নেতারা, শীর্ষ নেতারা। সেই জন্যই সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ভাবনা চিন্তার জায়গায় আসছেন, এবং দূরত্ব যে কোথাও নেই সেটা এস্টাবলিশ হচ্ছে। যে কারণে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মিষ্টিমুখ করান, যে কারণে শুভেন্দু অধিকারী সভাপতির দায়িত্ব পেলে দিলীপ ঘোষের কোনো আপত্তি আছে বলে কোনো কিছু শোনা যায় না। এই চেনা ছবিটাই কি সত্যিই থাকবে জানুয়ারির পর? সমস্ত গোষ্ঠী এক হয়ে যাবে? সেই চেনা বিজেপি কি ময়দানে দেখা যাবে? নাকি এই গয়ঙ্গচ্ছ মনোভাব থাকবে, এই উপর উপর ব্যাপারটা থাকবে, ভেতরে চোরাস্রোত থাকবে, আর তার ফায়দা নিয়ে চতুর্থবারের জন্য এই রাজ্যে আবারও ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস? সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে যেভাবে দিলীপবাবু কথা বললেন, যেভাবে শুভেন্দুবাবু এগিয়ে এলেন, সেটা কিন্তু আমার খুব পজিটিভ নোট লেগেছে। আপনাদের কি মনে হচ্ছে সত্যিই বিজেপিতে ওই যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর কথাটাই হতে চলেছে? বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো শেফ रहेंगे। অবশেষে বঙ্গ বিজেপি বুঝছে, অ্যান্ড সেটাই 2024-এর শেষ লগ্নে এসে এই বঙ্গ বিজেপির সব থেকে বড় পাওনা। ওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।